গত দিন সাতেক আবারও বেলিয়াতোড়ে রয়েছি। সকালে উঠছি, খাচ্ছি দাচ্ছি, আড্ডা দিতে যাচ্ছি, দুপুরে ঘুম, বিকেলে আবারও আড্ডা। রুটিনের একদম ওলটপালট। অবশ্য এমনিতেও যাই হোক, এসব বাদ দিয়ে আসল কথায় আসি। আজ সকালে উঠে দাঁত মাজতে মাজতে মনে হলো এভাবে বসে থাকলে পায়ের তলায় শিকড় না গজিয়ে ওঠে, বরং টুক করে ঘুরে আসি কোথাও একটা। ভাবলাম, রেডি হলাম, বের হলাম, কিন্তু ফিরে এলাম, কারণ ওফেলিয়াকে ফেলিয়া যাচ্ছিলাম। তারপর ফাইনালি বেরিয়ে পড়লাম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চলুন ঘুরে আসা যাক মুকুটমণিপুর। সকাল সকাল একটু বেলার দিকে বেলিয়াতোড় থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। প্রথমে বেলিয়াতোড় থেকে বাঁকুড়া, তারপর ধলডাঙ্গা পুয়াবাগান হয়ে খাতড়ার রাস্তা ধরলাম। আর এই রাস্তাতেই দাঁড়িয়ে পড়লাম সকালের ব্রেকফাস্ট কাম টিফিন সারতে। সুন্দর করে সাজানো ছিমছাম এই রেস্তোরাঁয়। নাম AM to PM হলেও এই ভরা AM এ প্রথমে গিয়ে কাউকে দেখতে পাইনি। বাইরের কাউন্টার ফাঁকা, ভিতরেও কাউকে দেখা যাচ্ছে না। অনেক ডাকাডাকির পরে একজনের দেখা মিলল। তবে খাবার কিন্তু বেশ ভালো, টাটকা আর রিজনেবল। টিফিন শেষ করে এবার পালা শহর ছেড়ে ধীরে ধীরে সবুজের মধ্যে ঢুকে পড়ার। এখন আমরা বাঁকুড়া থেকে পোয়া বাগানের যে রাস্তাটা, সেই পোয়া বাগানের রাস্তাটা ধরে মুকুটমণিপুরের দিকে যাচ্ছি। যদি কেউ পুরুলিয়া বা অযোধ্যা যেতে চান বাঁকুড়া থেকে, তাহলে কিন্তু তাকে এই রাস্তাটাই ধরতে হবে। তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আশেপাশে প্রচুর পলাশ গাছ। যারা কলকাতা থেকে আসছেন পলাশ দেখবেন বলে, তারা পুরুলিয়ায় গিয়ে তো ডেফিনেটলি পলাশ পাবেন। আর যদি আপনি বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে আসেন, তাহলে এই যে এই দিকের যে রাস্তাটা, পোয়া বাগানের রাস্তাটা, সেইটা ধরে যদি গাড়ি নিয়ে যান, বিভিন্ন জায়গায় রাস্তার ঠিক পাশেই এরকম পলাশ গাছ। কিছু কিছু জায়গায় তো পলাশের বন রয়েছে, যেখানে বেশ কয়েকটা পলাশ গাছ পাশাপাশি রয়েছে, বেশ সুন্দর লাগছে। এমনিতেও রাস্তায় প্রচুর পলাশ গাছ রয়েছে, রাস্তার ওপরেও গাছ রয়েছে, কিন্তু সেগুলো ছোট ছোট গাছ। বড় গাছগুলো জাস্ট একটু ভেতরে, মানে রাস্তা ছাড়িয়ে একটু সামান্য। এখান থেকে মুকুটমণিপুর প্রায় 40 কিলোমিটার মতো। এখনও আমাদের সময় লাগবে 1 ঘন্টা ধরে নিচ্ছি। এই সময়, মানে আজকে মার্চের 13 তারিখ, এই সময়টায় কিন্তু বাঁকুড়ার ওয়েদার বেশ মজার। মানে এই যে আমরা বেরিয়েছি, আমার মুখের ওপরে সে প্রচণ্ড রোদ পড়ছে, কিন্তু আমি একটুও ঘামছি না। তার কারণ একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি যদি এখন গাছের ছায়ায় গিয়ে দাঁড়াই, তাহলে কিন্তু আমার একটা শিরশিরে অনুভূতি হবে ঠান্ডার, যেটা খুব ইন্টারেস্টিং। রোদটা খুব চড়া, কিন্তু ওয়েদারটা খুব ভালো। তো চলুন বাকি রাস্তাটা যাওয়া যাক এবারে। পলাশ নিয়ে যে শহুরে ধুমটা শুরু হয় এই মার্চ মাসে, সেটা আমার কাছে অনেকটাই অচেনা। কারণ ছোটবেলায় এই সময়টায় প্রচুর পলাশে এখনো চোখ সয়ে আছে আমার। লাল হয়ে থাকা জঙ্গলে সাইকেলে করে ঘুরে বেড়ানো, পলাশ ফুলের মধু খাওয়া, আগের দিন জলে ফুল ভিজিয়ে সেই রং দিয়ে দোল খেলা, এসব খুব স্বাভাবিক মনে হয়। ইদানিং সেই সবের অভাব বোধ করি। সেই সব মানে পলাশ না, বেহিসাবি ছোটবেলার শৈশবের। ইদানিং দোল খেলা হয় না, আর হোলি খেলা হয়। যাই হোক, এসব বাদ দিই, জার্নিতে ফিরি। কত? 100 কিসের গো? এন্ট্রি মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি এন্ট্রি, আপ ডাউন আর সাইড সিন পার্কিং চার্জ। আর ওইদিকে বলতে আপনার গাড়ির জন্য আর কোনো পার্কিং চার্জ লাগবে না। আর যদি ড্যাম্পের পাড়ে গাড়ি নিয়ে উঠতে চান, এই মেন রোডে যাবেন, দেখবেন ব্যারেজগুলো ঢুকতেই ডান দিকে গেট পাস বলে লেখা আছে, অফিসটা আছে, ওখানে ড্রাইভিং লাইসেন্স শো করে পাসটা নিয়ে নেবেন, তাহলে উঠতে পারবেন। আচ্ছা, আর এইটাই গাড়ির জন্য, তাই তো? হ্যাঁ, এটা যাওয়া আসা প্লাস স্পটের ভিতরে পার্কিং চার্জ সমস্ত কিছু। ঠিক, এটা বেরোনো পর্যন্ত রাখবেন গাড়ি। ঠিক আছে। আজকে ওফেলিয়া গাড়ি চালাচ্ছে, একটু রাস্তা মুকুটমণিপুরের এদিকটা ফাঁকা, ফলে সাহস করেই চালাচ্ছে। ওর ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু এতদিন ধরে ভয়ে চালায়নি।
এখন চালাচ্ছে, সুন্দর চালাচ্ছে, আমি পাশে বসে ভিডিও করছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওই গাড়িটা চালাবে, আমি পাশে বসে ল্যাদ খেতে খেতে যাব। তো আজকে সেটার একটা ট্রেলার আমি দেখতে পেলাম। এরকম হলে তো ভালোই হয়, আমার অনেকটা চিন্তা মুক্তি ঘটলো আর কি। আমরা এখন প্রায় মুকুটমণিপুরের কাছে, যে এন্ট্রি গেটটা কংসাবতী ড্যাম সামনে। যদি আপনি গাড়ি নিয়ে মূল ড্যামের পাশের রাস্তা দিয়ে যেতে চান, তাহলে কংসাবতী ড্যামের আগেই একটা অফিস থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে একটা অথরাইজেশন স্লিপ করিয়ে নিতে হবে, এবং সেখানে লিখিত সময়ের থেকে ঠিক 2 ঘন্টা আপনি পাবেন ফিরে আসার জন্য। তবে চিন্তার কোনো কারণ নেই, সময় পার হয়ে গেলে এই রাস্তার প্যারালালি আর একটা রাস্তা আছে জঙ্গলের মধ্যে দিয়ে, একই ডিস্টেন্স, সেটা দিয়েও ফিরে আসতে পারবেন। মুকুটমণিপুরে এই নিয়ে বোধহয় 5 গেলাম, তবে শেষবারের আসাটা ভীষণ মেমোরেবল। করোনা শুরু হওয়ার ঠিক মাস 3 আগে এসেছিলাম পুরো পরিবারের সবাই মিলে শীতকালে। সে এক দারুণ অভিজ্ঞতা। সেবারও বেলিয়াতোড় থেকে গাড়ি ভাড়া করে এক বেলার ছোট্ট ট্রিপ। এই জায়গাটায় মাইক বন্ধ হয়ে গিয়েছিল, ফলত ভয়েস ওভারেই জানাই কি বলতে চাইছিলাম। এই যে এই দিকটা দিয়ে এসে আমরা ড্যামের রাস্তায় ঢুকলাম। এই দিকেই রয়েছে সেই রাস্তাটা যেটা দিয়ে দেরি হলে আপনি ফিরতে পারেন। আর এই যে এই দিকটা হলো পিকনিক স্পট। এখান থেকে ডিয়ার পার্ক যাবার বোটও ছাড়ে। এই বোটিং রুটটা একটু লম্বা ঠিকই, তবে দারুণ মজার। আর দূরে যে ছোট্ট পাহাড় দেখতে পাচ্ছেন, সেই গ্রামের নাম হলো বড়ঘটু। এই জার্নির শেষের দিকে আমরা যাব সেই গ্রামে। ও হ্যাঁ, আর একটা কথাও বলেছিলাম, মনে পড়ল। আজ বড্ড রোদ। শীতে আসুন কিংবা বর্ষায়, এখন এলেও আসুন, তবে কেসি পালের ভরসায়। ড্যাম রোডের শুরু থেকে পরেশনাথ মন্দিরের দূরত্ব প্রায় কিলোমিটার 4 মতো। এই ছোট্ট জার্নিটা কিন্তু জাস্ট অসাধারণ। একদিকে সবুজ আর আরেকদিকে নীল। আর এই পরেশনাথ মন্দিরে এসে শেষমেশ আমি আমার কণ্ঠ ফিরে পেয়েছিলাম। আমরা পরেশনাথ মন্দিরের ওপর থেকে এখন নিচে নেমে আসছি। খুব অল্প কয়েকটা সিঁড়ি আছে, 50টার মতো ম্যাক্সিমাম। তো আর সেই সিঁড়িগুলোও কিন্তু যে বেশ খুব খাড়া তা নয়, একদম সুন্দর, মানে খুব একটা কষ্ট করতে হবে না, চট করে পৌঁছে যাবেন। ওপরে কিছু পাথরের মূর্তি রাখা আছে। পরেশনাথ মানে হচ্ছে কোনো জৈন তীর্থঙ্করের মূর্তি হতে পারে বা মহাবীরের মূর্তি হতে পারে, সেটা নিয়ে আমি কনফার্ম নই, তবে ওইটুকুই ওপরে রয়েছে। নিচে কিছু মূর্তি রয়েছে, যেহেতু পাশে অম্বিকানগর, এবং অম্বিকানগর জৈনদের প্রাচীন গ্রাম যেমন বলছিলাম, ফলত সেই অম্বিকানগর থেকেই প্রাপ্ত কোনো মূর্তি এখানে এনে রাখা আছে। এবং আপাতত এই জায়গাটা পরেশনাথ মন্দির হিসেবে বিখ্যাত হয়েছে। পরেশনাথ মন্দির থেকে নেমে এলাম, নেমে এসেই নিচে বেশ কিছু কোল্ড ড্রিঙ্ক, জল বা খাবারের দোকান রয়েছে, চাইলে চা খেতে পারেন এখানে দাঁড়িয়ে। আর এখান থেকে, এই পরেশনাথ মন্দির থেকে নামলেই ঠিক উল্টো দিকটায় রয়েছে ওই ডিয়ার পার্কের যে আইল্যান্ডটা, সেইটা একেবারে সামনে। আর এখন যেহেতু জল নেই, ফলে নদী কিন্তু আরও ক্ষীণ হয়ে রয়েছে। এই দেখুন এই সামনেটাতে, এই যে এইখান থেকে বোট ছাড়ে, তার টিকিটিংয়ের ব্যবস্থা আছে, ওখানেই যাচ্ছি আমরা একটু পরে। তো বোট এইটুকু রাস্তা আপনাকে নিয়ে যাবে, ওখানে দাঁড় করিয়ে দেবে, ওখান থেকে আপনাকে গাড়ি বুকিং করতে হবে। এখন আমরা এই দিকের যে গেটটা আছে ড্যামের, সেই গেটটা থেকে বেরিয়ে তারপরে আরও সামনে অনেক দূর অবধি ড্যামের রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা ধরে গাড়ি চালাতে চালাতে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে 30 মিনিটের রাউন্ড বোটিংটা কোনখান থেকে করাবে? যাবে আমাদের এখানে নিচে বোর্ড আছে, নিচ থেকে। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে রাউন্ড বোটিং।
আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, তাই তো? আর ডিয়ার পার্ক গেলে তো সেটা সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা মতো সময় লাগে। না আমাদের তো ওইদিকে সময় নেই, যেহেতু ওই 30 মিনিটেরটা কত, দুজন আছি, কত টাকা নেবে বলো? দুজন আছেন দেখুন, আমাদের এমনিতে এটা 700 টাকা আছে তো স্যার। সেটা তো এর সময় হয়, এখন কি রেট নেবেন বলুন একটা ঠিকঠাক? 500 টাকা দেবেন। বোটিং করব কি করব না ভাবতে ভাবতে এখানে এসে যখন দরাদরি করছি, দেখলাম যে 1 থেকে 5 জন যদি বোটিং করে তাহলে 700 টাকা খরচ আছে। ওরা এই 30 মিনিট মতো ঘুরিয়ে দেবে। তো সেটাই এখন আমরা দুজন মিলে যাচ্ছি। এখন অফ সিজন, দুজনে যাচ্ছি, একটু দরাদরি করতে সেটা 500 টাকায় হলো। আমরা মোটামুটি আধ ঘন্টা এখানে ঘুরবো। আমাদের ওদিকে বারংবার যেটা মাথার মধ্যে ঘুরছে এবং বারংবার যেটা বলে যাচ্ছি যে ওই দিকে আমাদের একটা টাইম ক্লক রয়েছে 4:10। তো সেটাই একটা সমস্যা, কিন্তু এটাও আবার ছাড়া যায় না। মুকুটমণিপুরে এসেছি অথচ বোটিং করিনি, সেটা একটা অদ্ভুত বিষয় হয়ে দাঁড়াবে। আপাতত একটু বোটিং করে আসি। এখানে আরেকটা অপশন বলে রাখি যে যেহেতু 4:10 ওটা বন্ধ হয়ে যাবে, এনারাই বললেন যে এখান থেকে বেরিয়ে এই বাঁ দিক দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, যে রাস্তাটা ধরে কিন্তু আমরা চলে যেতে পারবো। সেটা অবশ্য ড্যামের পাশ দিয়ে, যে রাস্তাটা অত সুন্দর ভিউ নয়, ওটা ওই গ্রামের মধ্যে দিয়ে। রাস্তাটা ভালো, কিন্তু গ্রামের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। সুন্দর একটা বোট রাইড হচ্ছে, দারুণ লাগছে। এই যে নীল জল আর সেই জল কেটে আস্তে আস্তে এগিয়ে যাওয়া বোট, আর তার উপরে এখন বাঁকুড়ার এই ফুরফুরে হাওয়া। হ্যাঁ, এই রোদটা এখন আর গায়ে লাগছে না, বরং এই রোদটা বেশ আরামদায়ক লাগছে। এই হাওয়ায় কিন্তু এই বোটিংটা অপূর্ব লাগছে। যদি মুকুটমণিপুরে আসেন তবে অবশ্যই বোট রাইড করুন। যদি এই বোট রাইডটা না করতাম, একটা দারুণ জিনিস মিস করে যেতাম। যাই হোক, এখন আমরা এদিকে যাচ্ছি। এই যে পেছনে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই ডিয়ার পার্ক। হাতে সময় থাকলে এই ডিয়ার পার্কে গিয়ে বোট দাঁড়ায়, তারপরে সেখান থেকে আবার অটো বা ছোট ভ্যান রয়েছে, সেই ভ্যান চলে যায় একেবারে ভেতরে। ওখানে রয়েছে ডিয়ার পার্ক। এই একদম এই দ্বীপটার একদম ভেতরে রয়েছে ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে 4টের সময় হরিণদেরকে খাওয়ার দেওয়া হয়। এমনি সময়ও যখন আসবেন তখন একেবারে সামনে হরিণ থাকে, ওখানে কাঁঠাল পাতা বিক্রি হয়, সেই পাতা কিনে দিলে সেই হরিণরা কাছাকাছিই চলে আসবে। আর ডিয়ার পার্ক ছাড়া ওখানে রয়েছে আর একটু এগিয়ে গেলে সোনার বাংলা পার্ক বলে আরেকটা পার্ক, সেটাও মোটামুটি ঘোরার জায়গা। তবে এই ডিয়ার পার্ক ঘোরার প্ল্যান যদি আপনার থাকে তাহলে হাতে 1-1.5 ঘন্টা সময় রাখুন আর বোট রাইডটা শুরু করুন মুকুটমণিপুর ঢোকার একেবারে মুখ থেকে। সেটা কিন্তু আরও দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। তো আপাতত সামনে দেখুন, আপাতত সামনে এই দিকে সূর্য অস্ত যাবে, এখনও যায়নি, দেরি আছে। তো দারুণ একটা সিনারি রয়েছে দেখুন। আমরা ডিয়ার পার্কের দ্বীপটাতেও নামিনি, সবুজ দ্বীপেও নামিনি। সবুজ দ্বীপের ঠিক পাশে, মানে আমার পেছনে এখন একটা ছোট্ট মতো দ্বীপ রয়েছে। দ্বীপ বলা যায় না, এটা একটা পাথরের ঢিপি বলা যায়। একটাও গাছ টাছ নেই, কিন্তু দেখতে বেশ সুন্দর। এইখানটায় উনি নৌকা এনে দাঁড় করালেন, এখানটায় এসে উনি বোটটা দাঁড় করালেন। আস্তে আস্তে আমরা সেই ছোট ঢিপিটার দিকে এগিয়ে যাচ্ছি, ওখানেই আমরা নামবো।
ভারী সুন্দর, কিন্তু চুপচাপ জায়গা, অল্প ছোট্ট একটা দ্বীপ। এই যে পাথরগুলো সেগুলো বেশ অদ্ভুত, কালো পাথর প্রত্যেকটা। এই ধরনের পাথর আমরা বাইরে চট করে দেখতে পাই না। এইমাত্র দাদা যেটা বলছিলেন যে বর্ষাকালে কিন্তু এই দ্বীপটা পুরোটা ডুবে যায়, তখন এলে এটার অস্তিত্ব পাবেন না। এখন জল কম, তাই দেখা যাচ্ছে। বেশ সুন্দর, ছবি তোলার জন্য খুবই ভালো। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, আমার এই দিকটা হচ্ছে কংসাবতী নদী বা কাঁসাই নদী, আর এই দিকটা, ডান দিকটা হচ্ছে কুমারী নদী। এই সময়টায় কাঁসাই নদী আর কুমারী নদীর যে মিলনস্থল, যে জায়গাটা, সেই জায়গাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যা শুনেছি যে ওই মিলনস্থলের কাছাকাছি এলে দুটোর যে আলাদা আলাদা রং সেটা কিন্তু বোঝা যায়, বা দুটো যে আলাদা নদী মিশছে সেইটা খানিকটা বোঝা যায়। সুন্দর। এই পাশেই এটা সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ মানে এতে গাছ আছে, আর এতে গাছ নেই। অ্যাজ সাচ অ্যাক্টিভিটিস কিছু নেই এই সবুজ দ্বীপে। এখানে এসে লোকে ঘুরে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে যান, মানে যারা এই শর্ট বোট ট্রিপটা করেন। আমাদের আধ ঘন্টার সময়সীমা শেষ, এখানে আবার নৌকা স্টার্ট হয়ে গেছে। আমরা এখন ফিরে যাচ্ছি আমরা যেখান থেকে নৌকোয় উঠেছিলাম সেইখানে। আমাদের এর পরবর্তী গন্তব্য হচ্ছে WBTDCL এর যে নতুন একটা প্রপার্টি হয়েছে বড় ঘটু, সেখানে আমরা রাত্রিবাস করছি না আজকে ওখানে বলা আছে আমরা গিয়ে আমাদের লাঞ্চটা ওখানেই করব। আমরা জাস্ট এসে দাঁড়ালাম মুসাফিরানা পার্কের সামনে। এই পার্কে ঢোকার জন্য 10 টাকার এন্ট্রি ফি রয়েছে। যদিও আমাদের হাতে সময় একটু কম, আমাদের এখনও লাঞ্চ হয়নি। আমরা বড় ঘটুতে গিয়ে লাঞ্চ করব, তো এখানে আমরা দাঁড়াচ্ছি না। তবে যদি হাতে সময় থাকে, একটু তাড়াতাড়ি আসেন, তাহলে এই মুসাফিরানা পার্কে কিন্তু দাঁড়াতে পারেন, আর এখান থেকে দেখে নিতে পারেন মুকুটমণিপুরের অসাধারণ সুন্দর সানসেট। এই যে দূরে দেখতে পাচ্ছেন লাল লাল, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, তবে এই যে ছোট ছোট যে টিলাগুলো রয়েছে তার নিচে পলাশ গাছ একদম ভর্তি, বলা যেতে পারে পলাশের জঙ্গল। একদম টানা বাঁ দিক থেকে ডান দিক অবধি পুরো পলাশ গাছে ভর্তি। এটা হচ্ছে কংসাবতী ড্যাম, কাঁসাই নদীর ওপর সৃষ্ট কংসাবতী ড্যাম। আর এই কংসাবতী ড্যাম থেকে একটু এগিয়ে এসে বাঁ দিকে হচ্ছে WBTDCL এর বড় ঘটু প্রপার্টি, সেদিকেই এখন আমরা যাচ্ছি। এর আগে আমি বেশ কয়েকবার মুকুটমণিপুর আসলেও এই বড় ঘটুর দিকটায় আসা হয়নি কখনো। এই দিকটায় এক অদ্ভুত সুন্দর গ্রাম্য সৌন্দর্য রয়েছে ভিড় থেকে দূরে সরে আসা নিস্তব্ধতা, রয়েছে অদূর থেকে শান্ত কংসাবতী নদী, পাহাড়ের আভাস আর এক টুকরো জঙ্গল উপভোগ করার মতো জায়গা। এখানকার পিয়ারলেস রিসর্ট বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিগুলো এক ঝলকে দেখলে নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ি হোমস্টে বা হোটেলে পৌঁছে গেছেন বলে মনে হতেই পারে। আর আমরা সেদিন আমাদের লাঞ্চ করতে পৌঁছে গিয়েছিলাম WBTDCL এর বড় ঘটু ট্যুরিজম প্রপার্টিতে। একটু দেরি হয়ে গেলেও আগে থেকে ফোন করে রেখেছিলাম বলে খাবার জুটে গিয়েছিল সেদিন। কপালে থাকলে কেউ কিছুই আটকাতে পারে না, সময়ও না।
আমরা এসে খেতে বসে গেছি। আমরা এখন রয়েছি বড় ঘটু WBTDCL-এর প্রপার্টিটাতে। ওনারা খাবার দিয়ে দিয়েছেন যথারীতি WBTDCL-এ যেরকম খাবার দেয়া হয় সুন্দর করে সাজিয়ে কিন্তু এখানেও খাবার দেওয়া হয়েছে। কি খাবার দেওয়া হয়েছে একটু বলে নিই। এখানে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা রয়েছে, পাশে একটু আলু ভাতে, একটা ছোট্ট বেগুন ভাজা, পাঁপড়, ডাল, বাঁধাকপির তরকারি, ফুলকপির ডালনা আর একটা রসগোল্লা, তার সাথে চাটনি আর ঘি। এটা হচ্ছে ভেজ থালি। ওনারা বললেন পোস্ত একটু কম হয়, এমনিতেই এখন অফ সিজন চলছে, প্লাস আজকে অফ ডে যেহেতু বৃহস্পতিবার, সেই অর্থে এখানে গেস্ট নেই, আগে থেকে বলে দিতে হয় খাবারের জন্য। তার উপরে আমরা এখন এসে পৌঁছেছি 4:45টার সময়। ওনাদের এমনিতে রেস্টুরেন্ট খোলা কিন্তু 4টে পর্যন্ত। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা বলেছিলেন যে ঠিক আছে, বন্দোবস্ত হয়ে যাবে। আমরা যদি আগে থেকে ওনাদেরকে বলে দিতাম যে আমরা আলু পোস্ত খাবো, তাহলে কিন্তু সেই ব্যবস্থা ওনারা করে রাখতেন। জেনারেলি WBTDCL-এর যে প্রপার্টিগুলোয় আমরা খেয়েছি সেখানে যে জিনিসটা ম্যান্ডেটারি ছিল সেটা হচ্ছে আলু পোস্ত বা ঝিঙে পোস্তটা। তো এখানে নেই, ওনারা বললেন কম হয়। তো যদি আপনি খেতে চান, অফ সিজনে অফ ডেতে আসেন, তাহলে একটা ফোন করে নেবেন, ওনারা সেই বন্দোবস্ত করে দেবেন। আর তার সাথে আমরা বলে রেখেছিলাম 1 প্লেট কাতলা মাছ, 1 প্লেটে 2 পিস কাতলা মাছ থাকে, আমরা দই কাতলা বলে রেখেছিলাম। তো ওটাও ওনারা রেডি করে রেখেছেন। তো চলুন শুরু করা যাক খাওয়া দাওয়া। খিদে আর চেপে রাখতে পারছি না। প্রথমে আগে একটু ঘি। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। চারবাক দর্শনে বলে গেছিল, যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। আমি ঋণ না করেই ঘি খাচ্ছি আর কি। এই যে ঘি ভাতের যে কি অপূর্ব মজা, আর কি বোঝাবো। নুনটা না পড়লে আর মজাটা থাকবে না। সুন্দর। বাকি খাবারটা এমনি করে খেয়ে ফেলি। আজকে লাঞ্চ করে এখন আমরা এই বড় ঘটুর প্রপার্টিটায় ঘোরাঘুরি করছিলাম। যারা লাঞ্চ সার্ভ করছিলেন তারাই বলছিলেন এই ওপরে উঠলে এখানে একটা দারুণ সুন্দর স্টেজ মতো করা আছে। আর বুঝলাম যে ওখান থেকে মুকুটমণিপুরের ভিউ বোধহয় সব থেকে ভালো। এই যে এখানে আমি যে দাঁড়িয়ে আছি, চারপাশে এখন প্রচুর পাখির ডাক। আর এই জায়গাটাতে এসেই যেটা আমার মাথায় ক্লিক করলো ফার্স্ট টাইম, সেটা হচ্ছে যে সেই আমরা ঝান্ডি বেড়াতে গিয়েছিলাম, সেই ঝান্ডির মতো সেরকম একটা ব্যাপার আছে। শুধু ঝান্ডির সামনে দেখলে পাহাড় আর একটু নিচের দিকে তিস্তা, এখানে শুধু সামনে দিয়ে দেখলে আপনি মুকুটমণিপুর ড্যাম দেখতে পাবেন, আর উল্টো দিকে ছোট ছোট পাহাড় বা টিলা রয়েছে সেগুলো দেখতে পাবেন। এই যে সূর্য অস্ত যাচ্ছে দেবদারু গাছের মধ্যিখান দিয়ে, এটাই এখানকার একটা অন্যতম বৈশিষ্ট্য বলতে পারেন। অ্যাকচুয়ালি একটা জিনিস এখানে আমি লক্ষ্য করলাম যে অন্যান্য যে WBTDCL-এর প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো কিন্তু তৈরি করা, আগে জায়গা নিয়ে তারপর তৈরি করা। আর এইটা কিন্তু অলরেডি একটা জায়গা ছিল, এখানে অন্য কোনো কারণে ইউজ হতো, একটা ছোট্ট টিলা। সেই টিলাটাকে যতটা সম্ভব অক্ষত রেখে এটা বানানো হয়েছে। আর সেটা করতে গিয়েই বহু পুরনো গাছ কিন্তু এখানে থেকে গেছে। আর সেই পুরনো গাছের সাথে নতুন গাছও এখানে প্রচুর লাগানো হয়েছে। আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিয়ে রাখি যে আপনি যদি WBTDCL-এর এই সাইটটার কোনো রুম বুকিং করতে চান তাহলে সেটা আপনি অনলাইনে করতে পারেন। আমি নিচে ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে করতে পারেন। আমরা আজকে থাকছি না, আমরা আজকেই ফিরে যাচ্ছি। তবে আমি জিজ্ঞেস করছিলাম যে কী কী রেটস রয়েছে। ওনারা বললেন যে এখানে 1800 টাকা থেকে শুরু করে 2600 টাকার রুম রয়েছে। তো যদি আপনি আসেন বা আপনার আসার ইচ্ছে হয়, আপনি অনলাইনে বুকিং করতে পারেন এবং ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। আপাতত আমরা এখান থেকে এরপর বেরিয়ে যাব। এই ছিল আমাদের এক বেলায় ছোট্ট করে মুকুটমণিপুর ঘুরে দেখার গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করা না থাকলে অল্প কষ্ট করে হালকা সাপোর্টের জন্য সেটাও করে ফেলুন। আর সময় পেলে অবশ্যই মুকুটমণিপুর ঘুরে আসুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।